কখনো কখনো জীবনে আমরা কিছু এমন কথা মেনে ফেলি যেটাকে সবাই পরে গিয়ে বলে যে ওদের মৃত্যু এসেছিল, এই জন্য এইসব হয়েছে। এরকমই কিছু একটা হয়েছে মুম্বাই শহরের বান্দ্রা কোর্লা কমপ্লেক্সে তৈরি এভারেস্ট বিল্ডিংয়ের 13তম ফ্লোরে। এইসব বাজে কথা তুই নিজেকেই শোনা। ডাইনি তোর প্রতিবেশীকে মেরে দিয়েছে। আবে ভূত পেতনি কিছু হয় না। আরে না ভাই, আমি সত্যি বলছি, গ্রামেও তো ভূত থাকে। আরে ভাই, যাদব আঙ্কেলকে ভূতই তো মেরেছিল। সেটাই তো ব্রো, যেখানে অশিক্ষিত লোকজন থাকে না সেখানেই এরকম ফাজলামি রকমের কথা হয়। আরে কিন্তু আচ্ছা একটা কথা বল, তোর এই ভূত শহরে ট্রাভেল করে নাকি? ওকে এখানে ডাকা সম্ভব বল আমাদের অফিসে? তোমরা দুজনে সত্যি অফিস শেষ হওয়া মাত্রই কি জানি কি হয়ে যায় তোমাদের। ওকে গাইস, অনেক হয়েছে এইসব, এবার চলো। অনিল স্যার, আপনি সত্যি ভূতে বিশ্বাস করেন না? আরে তোর কি হয়ে গেল এখন? না স্যার, বলুন না, আপনি কি সত্যি ভূতে প্রেতে বিশ্বাস করেন না? না, আমি করি না। তো তাহলে কাটিয়ে দেখান একটা রাত এই অফিসেই। বিশ্বাস করুন, আপনি ভূত প্রেতে বিশ্বাস করতে শুরু করবেন। মানে এখানে আমাদের অফিসে ভূত আছে? আপনি যদি থাকেন তাহলে সব জানতে পেরে যাবেন। আমায় কি দেখছিস? আমি তো ভূত প্রেতে বিশ্বাস করি। তোর জায়গায় আমি হলে তাহলে ভুলেও চ্যালেঞ্জ এক্সপেক্ট করতাম না। এখন তুই ভাব, তুই কি করতে চাস? ঠিক আছে, আমি থেকে যাচ্ছি, দেখি তোর ভূত প্রেতকে। আরে বাবা। ওকে ব্রো, ইটস ইয়োর উইশ। পুরো অফিসটা তোর, যেখানে ইচ্ছে শুয়ে পড়। যদি ভয় পেয়ে ফেটে যায় তাহলে প্লিজ কল। আচ্ছা চল, সরি, বাই। অনিল এমন একটা চ্যালেঞ্জ স্বীকার করেছিল যেটার পরিণাম কি হতে চলেছে তার ধারণা অবধি ছিল না। ও 13তম ফ্লোরের ওই অফিসে নিজের বেঁচে যাওয়ার সময় কাটাচ্ছিল, কখনো এই চেয়ারে বসে তো কখনো ওই চেয়ারে বসে। কিছুক্ষণের মধ্যেই 12টা বাজতে চলেছিল। এই বিজয় তো বিজয়, শালা পাহারাদারও খচ্চর। বেকারই চ্যালেঞ্জটা নিলাম। এখন এত বড় অফিসে যে কেউ রাত কাটালে ভয় পেয়ে যাবে। আর তেষ্টা পেয়ে গেছে খুব জোরে। এই দুটো প্যাক নিলে সব ভয় পালিয়ে যাবে। কি জানি কি হচ্ছে यार। এবার মজা আসবে। হে ভগবান, কি হচ্ছে? ভূত দেবতা, যদি তুমি সত্যি থাকো তাহলে আমি সরি, আমাকে ক্ষমা করে দাও। অনিল ক্ষমা তো চাইছিল, কিন্তু ও কি জানতো জীবন আর মৃত্যুর খেলা এবার শুরু হয়ে গেছে। আর সেই খেলায় শুধু ও একা নয়, আরো 3 জনের জীবন যুক্ত হতে চলেছিল। অনিল, অনিল ওঠো। ইটস মি यार, ওঠো অনিল। আমি প্রীতি। দেখ বিজয় আর বাবু আছে, সামলাও নিজেকে। সরি यार, আমরা জানতাম না যে তুমি বাঘের ছালে লুকিয়ে থাকা একটা খরগোশ। এইটুকু নটঙ্কিতে ভয় পেয়ে গেলে। এনিওয়েজ, আমরা তোকে এপ্রিল ফুল বানাচ্ছিলাম।
আরে আরে সরি বললাম তো ভাই, ক্ষমা করে দে ভাই। আরে ইটস ওকে, তোকে কিছু তো বল। আর তুই পেছনে কি দেখছিস? বাবু, এই এক্সট্রা নটঙ্কিটা না তুই এনেছিলি। না ম্যাডাম, আমি কিছুই করিনি। কে তুমি? আমি ভূত রে। না না, এই গল্পটা একটা শিক্ষা সেই সব লোকেদের জন্য যারা ভূত প্রেতে বিশ্বাস করে না। আর এই গল্প একটা শিক্ষা সেই সব লোকের জন্য যারা শুধু আনন্দ পাওয়ার জন্য যে কারোর সাথে যা ইচ্ছে তাই করে বসে। সেই জন্য প্রত্যেকটা ইয়ার্কি ভেবে চিন্তে করা উচিত। আর বিশেষ করে এপ্রিল ফুলের ইয়ার্কিটা, কারণ ভূত সত্যিই আছে। আমার প্রিয় বাচ্চারা, ইতিহাস দেশের হোক বা বিদেশের, সেটাই সম্পত্তি হয় যার গোড়ায় আমাদের অস্তিত্ব লুকিয়ে আছে, আমাদের আজ লুকিয়ে আছে। তার সম্মান আমাদের ততটাই করা উচিত যতটা সম্মান আমরা আমাদের ইচ্ছের প্রতি করি। যদি এরকম না হয় তাহলে ভাই, জানি না কেন আমার মনে হচ্ছে যে আমাদের এই কেল্লায় যাওয়া উচিত না, খারাপ কিছু হয়ে যাবে। আরে ওই ভিতু, তুইও তো 3 পত্তি খেলার সময় শর্ত লাগিয়েছিলি যে তুই জিতলে আমাদের দুজনকে মাঝ রাতেই কেল্লায় মদ খাওয়াবি। এখন জিতে গেছিস তো পার্টি দিতে তোর ফেটে যাচ্ছে। আরে ভাই, পার্টি দিতে মানা করছি না আমি, এই কেল্লায় যেতে মানা করছি। আমার কথা শোন, আমরা এই গাড়িতে বসে খেয়ে নি। শোন, যদি তোর এতটাই ভয় লাগছে তাহলে তুই এখানেই দাঁড়িয়ে থাক, না হলে বাড়ি ফিরে যা। আমরা ভেতরে যাচ্ছি, চল। আরে ভাই, তোরা দুজনও না 1 নম্বরের জেদি। তোদের থেকে আলাদা থেকে আমি কি টিম পারবো? এই না হলে কথা, চলায়। অমিতের ষষ্ঠ ইন্দ্রিয় ওকে সঠিক সংকেত দিয়ে দিয়েছিল, কিন্তু কথায় বলে না, যখন মৃত্যু আসার হয় তখন মানুষ চাইলে যতই চেষ্টা করুক 1 ইঞ্চিও দূরে থাকতে পারে না। আর ওরা 3 জন তার দিকে এগিয়ে গেল। কি দারুণ কেল্লা বাইরে! এটা দেখে তো প্রথমবার সরকারকে প্রণাম করার ইচ্ছে করছে। হ্যাঁ, কি মেনটেন করেছে ভাই, একটুও কোথাও নোংরা নেই। এখানে নোংরামি করা একেবারে নিষেধ। এখানে নোংরা করলে অভিশাপ দেওয়া হবে। তাহলে এটাই পরিষ্কারের আসল কারণ। কোনো ব্যাপার না, আমার কাছে কয়েকটা পলিব্যাগস আছে, আমরা আমাদের কোণা তাতে রেখে দেব। আরে ও, আমরা এখানে মজা করতে এসেছি, আর মজা ভদ্র হয়ে করা যায় না। যেটা হওয়ার সেটা হবেই। বাকি সরকারি চাকর আসবে সকালে, পরিষ্কার করে দেবে। চলো এবার মজা করা যাক। জীবনে একটা কথা কখনো ভুলবে না বাচ্চারা, যদি তুমি দেশকে স্বচ্ছ রাখতে চাও তাহলে তাতে শুধু সরকারেরই নয়, বরং দেশের প্রত্যেকটা নাগরিকের ভাগিদারি থাকে। যে নাগরিক এই ভাগিদারি থেকে বেঁচে পালায় তার দরকার না তো দেশের থাকে, না পৃথিবীর, আর না টুনাগড়ের কেল্লার। চিয়ার্স! হ্যাঁ রে টাইম না, চল এবার তুই ফেল তোর বোতল। না ভাই, তোরা দেখলে না বোর্ডে কি লেখা আছে? এখানে নোংরা ফেলা একেবারে নিষেধ। আমরা নোংরা ফেলবো না। আরে ভিতু একেবারে ভয় পায় কি এসে ধরে না ফেলে। ভিতু, এই আমি ভিতু নয় বুঝলি, কিন্তু ওই বোর্ড। আরে ঠিক আছে, এখন বোঝাতে হবে না, তুই ভিতু এটাই সত্যি। আমি ভিতু নই। তোরা দুজন বোতল ছুঁড়েছিলি তো, এই দেখ এবার আমি কি করি। আমি এইসব করতে পারি। এই দেখ, আরো দেখ, এইটা দেখ। ও অহংকারী মানুষ, তুই আর তোর বন্ধুরা মিলে
এই কেল্লার নিয়মটাকে ভঙ্গ করেছিস। এখানে প্রত্যেক জায়গায় লেখা আছে যে এখানে নোংরা ফেলা নিষেধ, তাহলে কেন করলি? এটা কি হচ্ছে ভাই? আর এই মূর্তি কথা কি করে বলছে? আর এটা চলছে কি করে? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি সব কিছু বুঝতে পেরে গেছি। টুনাগড়ের কেল্লায় নোংরা ফেলার জন্য তোমাদের সবাইকে মৃত্যুর শাস্তি শোনানো হচ্ছে। এইসব কি ফাজলামি হচ্ছে? তোরা দুজন মিলে এইসব করেছিস আমাকে ভয় দেখানোর জন্য। কেউ কিচ্ছু করেনি মূর্খ অহংকারী মানুষ। তোরা তিনজন করেছিস। মরার জন্য তৈরি হয়ে যাও। না না, আমাকে মৃত্যুর দণ্ড দিও না। আমি মরবো না। আমি পরিষ্কার করে দিয়েছি, সব পরিষ্কার করে দিয়েছি। না, এটা হতে পারে না। তাই আজকের পরে কোনো কেল্লায় গিয়ে নোংরা ফেলার আগে এটা ভেবে নিও, যদি ওই কেল্লা টুনাগড়ের মতো পরিষ্কারকে পছন্দ করে তাহলে তুমিও মৃত্যুর শিকার হতে পারবে। আরে यार, এই কারেন্টের নাটক তো রোজের নাটক হয়ে গেছে। একটু আবহাওয়া খারাপ হলো না আর এই রুট কার বাপের বাড়ি চলে যায় কি জানি। কখনো কখনো মনে হয় যে আমরা কোনো বাংলোতে নয়, কোনো ভূত বাংলোতে থাকি। ঠিক বলেছো। ভূত ভূত! আরে আরে জয়, কোনো ভূত নেই, কেউ নেই এখানে। আরে কোনো ভূত নেই, কেউই নেই এখানে। না ভাই, ছিল এখানে একটা ভূতই ছিল। আমি দেখেছিলাম, ওর চেহারা একদম আমার সামনে ছিল। আমি সত্যি বলছি। এক নম্বরের ভীতু তুই। কেউ নেই এখানে। কি জানি নিজের খেয়ালে কি কি দেখে ফেলে। চল ভাই, এবার ভেতরে চল। অনেক কাজ বাকি পড়ে আছে। হাত মুখ ধুতে হবে, রান্না করতে হবে, তারপর খেতে হবে। চল। আরে ভাই, তোদের একটা কথা বলি, আমার প্রাইভেট চাকরি খারাপ চাকরি করার মোটেই ইচ্ছে হয় না। চাকরি করার ইচ্ছে তো আমারও হয় না, কিন্তু কি করি, করতে তো হবেই। আবে গাধা, যদি চাকরি না করিস তাহলে কামাবি কি আর খাবে কি? আর বাড়ির লোকেদের টাকা কি করে পাঠাবি? টাকা গাছে তো ফলে না যে যখন খুশি লাভ দিয়ে পেড়ে নেব। সেই জন্য আলসেমি আর ইগো ছাড়, নিজের কর্মের উপরে মন দে। কর্মের চেয়ে বড় আর কিছু নেই। আমাদের কর্ম চাকরি করে টাকা রোজগার করা। তাই চুপচাপ ইমানদারির সাথে চাকরি করতে থাক। যদি গাছে টাকা ফলতো তাহলে কি মজাই না হতো। যদি সত্যি এরকম হতো তাহলে আমি শহরে আসার বদলে আমার গ্রামে যেতাম আর ওখানের সব জায়গায় টাকার গাছ লাগিয়ে সোজা আরবিআই এর সাথে ধান্দা করে নিতাম আর মজা করতাম, মজা। আরে ওই ধনী লোকের বেটারা, এসব আজে বাজে খেয়াল ছাড় আর হাত মুখ ধুয়ে শুয়ে পড়। সকালে অফিসেও যেতে হবে। তোমরা যাও, আমি একটু বাইরে হাওয়া খেয়ে আসছি। আজকে একটু বেশিই খেয়ে ফেলেছি।
এতগুলো টাকা? টাকাই টাকা। হ্যাঁ, আমি তো ধনী হয়ে গেলাম। এবার টাকা রোজগারের জন্য আমাকে কোথাও চাকরি করতে হবে না। এত এত টাকা দিয়ে তো আমি নিজেই মালিক হয়ে যেতে পারবো। খুব মজা করবো এবার আমি। এবার দেশ বিদেশে গিয়ে ঘুরে বেড়াবো। এবার তো টাকাই টাকা আছে আমার কাছে। আবে এর কি হলো? এখনো রেডি হসনি কেন? অফিস যাবি না নাকি? না যাব না। এই চাকরি টাকরি আমার দ্বারাই হবে না। সেই জন্য আমার এই রেজিগনেশন বসের মুখে ছুঁড়ে মারবি। ইয়ার কি ছাড় আর তাড়াতাড়ি রেডি হয়ে যা। আমি ইয়ার কি করছি না আমার বন্ধু, এটা তো আমার দিব্য চক্ষু খুলে গেছে ভাই। দিব্য চক্ষু খুলে গেছে মানে আমার চোখ খুলে গেছে বন্ধু আমার। আমি খুব তাড়াতাড়ি নিজের বিজনেস শুরু করব। সেই জন্য এই রেজিগনেশনটা বসের মুখেই ছুঁড়ে মারবি। তুই সত্যি সিরিয়াস নাকি সকাল সকাল ভাং খেয়ে বসে আছিস? যখন কোনো মানুষ তার সঠিক পথ খুঁজে পেয়ে যায় না, তখন তার এভাবেই মজা ওড়ানো হয় যেভাবে তুই ওড়াচ্ছিস। কিন্তু এখন ব্যাস ভাই, আমি আমার লাইফে বড় কিছু করতে চাই, যার সময় এসে গেছে। আমি তো বলছি যে তোরা দুজনে চাকরি ছেড়ে দে আর আমার সঙ্গে জুড়ে যা, পার্টনার হয়ে যা আমার। স্টার্ট আপের এমন ঝান্ডা কাটবো যে কোটি টাকার কোম্পানিকে আরব টাকার কোম্পানি বানিয়ে দেব। বল কি বলিস তোরা? দেখ ভাই, সত্যি বলবো তো আমার মনে হচ্ছে যে কাল রাত তোর খুব জ্বর হয়েছিল। সেটা তোর মাথায় চড়ে নাচছে না শুধু, বরং তাণ্ডব করছে তাণ্ডব। তুই আজকে আরাম কর আর ভালো করে ভাব যে তুই আজ কি বলছিস। আমরা সন্ধেবেলায় মিলবো, চল রে। হ্যালো, বম্বে হোটেল। আপনার ওখানে যতগুলো চিকেন আর পনিরের আইটেম তৈরি হয় সব কিছুর এক একটা প্লেট, আর তার সাথে চকলেট আইসক্রিম, গুলাব জামুন, অরেঞ্জ জুস, মালাই লস্যি তাড়াতাড়ি হোয়াইট হাউস রোডে বাংলো নম্বর 1-এ পাঠিয়ে দিন। আজ থেকে শুকনো খাবার খাওয়া বন্ধ, 5 স্টার হোটেলের খাবার শুরু। বাহ, কি দারুণ খাবার ছিল, দারুণ মজা হলো। পেট পুজো তো হয়ে গেল, এবার একটু শপিংও করা যাক। হ্যালো ভবেশ ভাই, কেম છો? মজামা? আরে আই এম মজামা। আচ্ছা ভাই, আপনার কাছে যত রকমের ব্র্যান্ড আছে না, মানে যা কিছু আছে, সেগুলোর ডিট্টো 3-3টে পিস পাঠিয়ে দাও। যেমন কি মিডিয়াম সাইজের শার্ট 3টে, টি শার্ট 3টে, 30 সাইজের জিন্স 3টে, ঘড়ি 3টে, আর 8 নম্বরের 2টো চপ্পল, আর 9 নম্বরের। আর জুতোর জন্য এই সাইজই। আরে কি ভবেশ ভাই, ক্যাশই দেব, আগের পরের সব ক্লিয়ার করে দেব। বোনাস পেয়েছি আমি, পাঠাও পাঠাও। এবার আমি হব হিরো। এই নতুন জুতো চপ্পল আর কাপড় দেখে তো সুভাষ আর জয়ও খুব খুশি হয়ে যাবে। টাকাও কি দারুণ খেলা খেলে মাইরি, কামাল করেই টাকা, यार কামাল করে দেয়। আরে টাকা এলো না আর সোফাও নিজের রং দেখিয়ে দিল। এক্ষুনি ঠিক করছি এই সোফার বাচ্চাকে। হ্যালো, अग्रवाल ফার্নিচার? একটু এদিকে, একটু ওদিকে, ব্যাস ব্যাস ব্যাস, এটা ঠিক আছে। হ্যাঁ, এই নাও টাকা, আর এই 500 টাকা আমার তরফ থেকে টিপ। থ্যাংক ইউ। এবার ঠিক লাগছে। আবে ওই, এই দুজন নমুনা কারা ছিল? আরে এসো এসো আমার বন্ধুরা, তোমাদেরই অপেক্ষা করছিলাম আমি। আর ওরা কোনো নমুনা ছিল না ভাই, এই দুটো সোফা রাখতে এসেছিল, আমি কিনেছি। কেমন লাগছে? ভালো লাগছে তাই না? আচ্ছা চলো বাদ দাও এইসব, এই দেখো। আবে কি রে এইসব,
আর এতগুলো জিনিসপত্র কার? কিছু আমার আর কিছু তোমাদের দুজনের। আমাদের? অবাক হওয়ার কোনো দরকার নেই, আর না টেনশন নেওয়ার দরকার আছে। সব ক্যাশে নিয়েছি। তোর কোনো লটারি লেগেছে নাকি রে? নাকি ঘর থেকে টাকা চেয়ে মহারাজা হয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই? নাকি কোনো খাজনা হাত লেগেছে তোর? সকাল থেকে আজব রকমের ঢং দেখাচ্ছিস তুই। আরে আমার ভাই, তোমাদের যা ভাবার ভাবতে পারো, আর নিজের নিজের জিনিস নিয়ে এনজয় করো। অমর, সত্যি করে বল, তুই কোনো চোরে গ্যাং জয়েন করে নিসনি তো? মানে এই সব কিছু তুই চুরির টাকা কিনেছিস তাই না? করে দিলে তো ইনসাল্টের অপমান ভাই। ভালো করে দেখো ভাই, আমার এত সুন্দর বাচ্চা চেহারাটা, আমাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে চোর মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ না তো তাহলে? আচ্ছা, এই সব প্রশ্ন উত্তর ছাড়ো ইয়ার, আর নিজের জিনিসপত্র চেক করে নাও। ফিটিং উইটিং ওপরে নিচে হলে তাহলে বদল করে নেব। এত কড়া কড়া নোট যে দিয়েছি। আরে বসো ভাই यार। ছেঁড়া টি শার্ট, মনে হয় ভুল করে এসে গেছে। তুই তুই ওটা ছাড়, এটা দেখ। এসব কি ফাটা ছেঁড়া জিনিস কিনেছিস তুই? এরকম কি করে হতে পারে? এই সব আসার পর আমি নিজের হাতে সব চেক করেছিলাম, তখন সব ঠিক ছিল। আমার তো কিছু মাথায় ঢুকছে না, এসব কি হচ্ছে? আবে, এটা যদি তোর ইয়ার্কি হয়ে থাকে তাহলে খুবই খারাপ ছিল। আর এই বেকার ইয়ার্কি করার জন্য ঘরে ছিলি আজকে, তাহলে কাল প্লিজ গিয়ে ডাক্তারকে দেখিয়ে আয়। তোর মাথা সত্যি সত্যি ঠিক লাগছে না। বাই দ্য ওয়ে, জয় আর আমি বাইরে খাবার খেয়ে এসেছি, তুই নিজেটা দেখে নে। আমি এবার শুতে যাচ্ছি। আবে यार অমর, না ভেতরে আছে না বাইরে না টয়লেটে, এত সকাল সকাল কোথায় উধা হয়ে গেল? বাদ দে না ভাই, আজকে তো আমাদের টার্ন পরিষ্কার করার, সেটাই করে চলে যাই না यार। আরে বাপ রে, ব্যাগ তো খুব ভারী। জয়, আমার সাহায্য কর। ব্যাগ তো সত্যি খুব ভারী, এমনিতে এতে কি আছে? এতগুলো টাকা? এবার বুঝেছি, হারামি অমর এই টাকাগুলোর জন্য এত লাফালাফি করছিল। কি জানি কোথা থেকে চুরি করে এনেছে ও। এতে কি লেখা আছে? কোন গিরধর নামের লোকের অ্যাড্রেস। আমার মনে হয় এই টাকাগুলো ওই লোকটারই। ওই লোকটার টাকা ছিল বল, এখন এই টাকাগুলো আমাদের। তাদের চুরির টাকা হোক না কেন। পাগলামি করিস না, অন্যের টাকায় নজর দেওয়া মোটেই ভালো কথা নয়। পাগল আমি নই, পাগল তুই একটা, যে ঠাকুর লক্ষ্মীর এভাবে অপমান করছিস। যদি তোর আপত্তি না থাকে তাহলে 3টে ভাগ করে নেব, যদি থাকে তাহলে এই টাকা 2 ভাগে ভাগ হবে, আর এই আমাদের টাকা অন্য কোথাও যাবে না। চুপ কর, টাকা দেখেই একেবারে পাগল হয়ে গেছে। এগুলো চুরির টাকা, আর তুই ভাগাভাগির কথা বলছিস। দেখ, আমি অ্যাড্রেসে যাচ্ছি, আগে আমি গিরধরের সঙ্গে কথা বলে ঠিক করে জানবো এই টাকাগুলোর সত্যিটা কি। যদি সেই মালিক বেরোয় তাহলে আমরা এই টাকা তাকেই ফেরত দিয়ে দেব, আর অমর এলে শালাকে বেঁধে কোনো এক কোণে বসিয়ে দিবি। আমি এসে কথা বলবো। আগে বলুন, কাকে খুঁজছেন আপনি? আপনার নাম কি গিরধর? আগে আমি গিরধর, বলুন।
গিরধরবাবু, আমরা একটা ব্যাগ পেয়েছি। ওই ব্যাগে আপনার অ্যাড্রেস লেখা ছিল, তাই আমি এখানে চলে এলাম। যদি আপনি ওই ব্যাগের রং আর তাতে কত টাকা ছিল বলে দেন, তাহলে আমি সেটা আপনাকে ফিরিয়ে দেব। ভেতরে এসো, বসো। ওই ব্যাগটা কালো রঙের, তাই না? আগে মানে ওটা আপনারই ব্যাগ? তুমি ওই কালো ব্যাগটা ওই ঘরে পেয়েছো হবে, যেখানে আমার মেয়ে রাগিনী আর জামাই শেখর ছিল। শেখর আমার মেয়ের জীবনটাকে একেবারে মুশকিল করে দিয়েছিল। 1 নম্বরের লোভী, বাজে একটা লোক ছিল। প্রত্যেক দিন টাকার জন্য আমার মেয়েকে ধরে মারতো। যদি তোর মেয়েকে সুখে দেখতে চাস বুড়ো, তাহলে টাকা নিয়ে এসে দে আমাকে। সেই জন্য বাধ্য হয়ে আমি আমার মেয়ের জন্য একদিন নিজের সব প্রপার্টি বিক্রি করে দিলাম, আর তারপর সব টাকাগুলো একটা কালো ব্যাগে ভরে ওকে দিয়ে এলাম। আমি ভেবেছিলাম এরকম করে আমি আমার মেয়ের জন্য খুশি কিনে নিয়েছি, ওর জন্য একটা হাসির জীবন কিনে নিয়েছি। কিন্তু কিন্তু ওই হারামি মানুষটা টাকা নিয়েও আমার মেয়েকে ছাড়লো না। ও আমার মেয়েকে মদের নেশায় মেরে দিল, আর পুলিশকে টাকা খাইয়ে ওর মৃত্যুকে অ্যাক্সিডেন্ট বানিয়ে বেঁচে গেল। গিরধরবাবু, যদি আপনার এই কথাটা ঠিক হয়, আমার বন্ধু আমার উধাও হয়ে গেছে। আর কাল থেকে ওর যে ব্যবহার দেখেছি, সেটা দেখে তো এটাই লাগছে যে ওই ব্যাগটা পেয়ে গেছে। গিরধরবাবু, আপনি তাড়াতাড়ি চলুন, নাহলে আমার বন্ধু জয় মরে যাবে। চলুন তাড়াতাড়ি। আরে यार, এই সুভাষ শালা পাগল হয়ে গেছে। যে ঘরে আসা এতগুলো লক্ষ্মীকে ফেরত দেওয়ার কথা ভাবছে। আমার তো একটুও মন মানছে না এত টাকা ফেরত দেওয়ার কথা ভেবে। না না, যাই হয়ে যাক না কেন, আমি এগুলো ফেরত দিতে দেব না। হ্যাঁ, আমি এগুলো নিয়ে পালিয়ে যাব। অমর যাক চুলোয়, এমনিতে ওই টাকাগুলো আমার থেকে লুকিয়ে নিয়েছিল। জয়, রাগিনী, আমার মেয়ে। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। যৌতুক দেওয়াটা ঠিক নয় বাবা, কারণ মেয়েদের খুশি টাকা দিয়ে নয়, বরং একটা ভালো জীবন সঙ্গী খুঁজেই কেনা যেতে পারে। তোমার টাকা অনেক সামলে রেখেছি আমি। যে কেউ ভুল উদ্দেশ্যে এটাতে হাত লাগিয়েছে, আমি তাদের মেরে ফেলেছি। আমার সোনা রাগিনী, আমাকে ক্ষমা করে দে মা। আমি শেখরকে তোর জন্য পছন্দ করেছিলাম, খুব বড় ভুল করে ফেলেছি আমি। ক্ষমা করে দে মা।